only. এটা বুঝুন, একটা মানুষের একটা ডান হাত ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে তার তো দায় নেই। না, ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম, হয়তো অনেকেই বুঝতে পারলেন না। আমি আজকে বোঝাবো এবং বোঝার পর আপনারা চমকে যাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রদীপ করের মর্মান্তিক বলবো না, কারণ তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, তো সেই আত্মহত্যাকে কেন্দ্র করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বিজেপি নেতাদের কোমরে দড়ি বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখার নিদান দিলেন, একেবারে ঠিক যেন শওকত মোল্লার স্টাইলে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যগুলো কি শুনেছেন? যে প্রদীপ করের প্রতিবেশী কিংবা তার আত্মীয় স্বজন বলছেন যে প্রদীপ করের 5টা আঙুলের মধ্যে ডান হাতের 4টি আঙুলি ছিল না, এবং তিনি বাঁ হাত দিয়েও লিখতে পারতেন না বলে বলছেন তাদের আত্মীয়রা। তাহলে সুইসাইড নোটটা লিখলো কে? সেই নিয়ে তদন্ত হওয়ার আগেই একেবারে কাঠগড়ায় তুলে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে। এবং শুধু তাই নয়, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী থেকে রেলমন্ত্রী, সকলের বাবা তুলে কথা বললেন এদের প্রত্যেকের বাবার সার্টিফিকেট আগে দেখাতে হবে। বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন। আমার বিশ্বাস করুন, আফগানিস্তানের কোন রাজনৈতিক নেতৃত্ব এই ভাষায় কথা বলে না। কি দুর্ভাগ্য, একটা গণতান্ত্রিক দেশ। আমার মনে হয় না যে সত্যি পশ্চিমবঙ্গ যেহেতু এখনো ভারতবর্ষের অঙ্গ, তাই পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে আদতে গণতান্ত্রিক দেশ বলা যাবে কিনা আমার সন্দেহ। তার কারণ এই বক্তব্যের পরেও যদি কোনো ব্যবস্থা নেওয়া যেহেতু হবে না খুব স্বাভাবিকভাবে, তাহলে গণতন্ত্র আছে বলে বিশ্বাস করি না। তার কারণ এই হিংসাত্মক বক্তব্য বলা যায় না, গাছে বেঁধে রাখার নিদান দেওয়া যায় না। আর এই বক্তব্য বলার পরেও যেহেতু কোনো পদক্ষেপ নেওয়া হবে না, তাই নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যেহেতু অন্তর্গত, তাই ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে কিনা, কারণ ভুল করলে তো সেগুলো দেখার দায়িত্ব আমাদের, তো বিভিন্ন স্তম্ভ রয়ে গিয়েছে, সেই স্তম্ভগুলোও যদি নীরবতা পালন করে তার বুঝতে হবে এরা সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট, তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আজকে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে 12টার সময় দুপুর 12টার সময় নির্বাচন কমিশনের কলিজার জোরের আজকে পরীক্ষা আমরা নেব। প্রসঙ্গটা বলবো আপনাদের। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আমি আপনাদের আবারও বলি, দেখুন, স্বাধীনতার সেই দিনগুলোতে আমরা ছিলাম না, কিন্তু মাথায় রাখবেন, ইতিহাস পড়েছেন যে মাত্র 18 থেকে 19 বছরের ছেলেগুলো কিভাবে অকুত ভয় হয়ে একেবারে বিনা অস্ত্রে, ইংরেজদের সুসজ্জিত অস্ত্রের সামনে দাঁড়িয়ে স্বাধীনতা আনার প্রাণপণ চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল। আর সেখানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে যদি এই এসআইআর প্রক্রিয়াতে নির্বাচন কমিশনকে আমরা সাহায্য না করি, যদি এই যে শাসক দল আমাদের শাসন করছে তারা ঘুরপথে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আমাদের ভোটার লিস্টে রেখে দেওয়ার জায়গা করার জন্য বিভিন্ন রকমের নাটক এবং ছলনার উপস্থাপন তারা করছে, যেমনটা ঠিক সন্দেশখালীতে হঠাৎ করে একটা ওই ভিডিও এনে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো গোটা সন্দেশখালী মিথ্যে, তেমনি আবার এই সুইসাইডটাকে কেন্দ্র করে বলে দেওয়া হবে যে গোটাটাই মিথ্যে, এসআইআর এর জন্য মানুষ এসব করছে। কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে। এই রাজনৈতিক দলটির পাতা ফাঁদে পা দিলে চলবে না। যদি এইটুকু বিচার বুদ্ধি না রাখতে পারেন, তাহলে দয়া করে নিজেদের ছেলেদের মেয়েদের আর ওই ইতিহাস বইয়ে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধটা পড়াবেন না। তার কারণ ওই যুদ্ধেও তাহলে আপনি তখন যদি থাকতেন, তাহলে আপনিও ইংরেজদের সমর্থন করতেন। যদি আজকে এই তৃণমূল কংগ্রেসের আপনি সমর্থন করেন, যারা এই বাংলাদেশের রোহিঙ্গাদের এক্সক্লুশনের ব্যাপারে কোনো মন্তব্য বলছেন না। দেখুন,
নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে, আপনাদের সামনে আমি দেখাচ্ছি। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে নিয়োগপত্র না নিলে সাসপেন্ড, বিএলওদের জন্য সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিভিন্ন খেলা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা এবং তার আগ্রাসন নীতি পরিষ্কার বলে দিয়েছে যে কত খেলা চলতে পারে। এটা যদি প্রকাশ্যে হয় তাহলে ভেতরে কি কি চলছে। বিএলওরা সত্যি সত্যি কেউ ভয় পেয়ে এই সমস্ত আকচাকচির মধ্যে অনেকে সত্যি ভয় পাচ্ছেন, অনেকে আবার রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তারা নিয়োগপত্র নিচ্ছেন না। এবং এই না নেওয়ার ফলে পরিষ্কারভাবে আইনে বলা রয়েছে যে তাদের নিয়োগপত্র তারা নিতে বাধ্য, কিন্তু তারা যদি না নেন, নির্বাচন কমিশনার বলে দিয়েছে দুপুর 12টার সময় তারা সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে সাসপেন্ড করা হবে যারা নেবেন না। তো আমরাও দেখতে চাই, সাসপেন্ড করা মানে হচ্ছে তাদের কাজ থেকে সাসপেন্ড করা হবে। তো আমরাও দেখতে চাই নির্বাচন কমিশন সত্যি কলিজার জোর দেখাতে পারছেন কিনা। দেখুন, আমি এবার আপনাদের সামনে কিছু তথ্যে আসি, তার কারণ আপনাদের মনে থাকবে সন্দেশখালির মতো ওই রকম শয়ে শয়ে মায়েরা হাতে বাঁশ কঞ্চি দিয়ে পিঠে খাওয়ার গল্প, যেগুলো আগে কখনো আমরা শুনিনি, সেই বক্তব্যগুলো যখন প্রকাশ্যে নিয়ে এসে শাসক দলের অস্বস্তি ফেলে দেয়, সেই অস্বস্তি থেকে বাঁচতে লোকসভা নির্বাচনের আগে একটা ভাইরাল ভিডিও করে দেওয়া হলো। সেই ভাইরাল ভিডিও করার পর হঠাৎ করে বলে দেওয়া হলো পুরো জিনিসটা মিথ্যে। ঠিক ওই রকম গোছেরই আবারও কিছু করা হচ্ছে। এই মানুষটি, যে মানুষের মানে তার আত্মীয়রা বলছেন যে এই মানুষটি নাকি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছেন, এবং এই মানুষটির ডান হাতের 4টি আঙুল নেই। সেই মানুষটি লিখবে কি করে? আনন্দবাজার পত্রিকাতেও ভাগ্যক্রমে আমি দেখলাম ভেতরের দিকে এই খবরটি ছাপা হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের সামনে শুধু ওই অংশটি পড়ে শোনাতে। দেখুন কি লেখা রয়েছে। প্রদীপের দেহের ময়না তদন্তের রিপোর্ট এখনো মেলেনি। বুধবার তার ভগ্নিপতি উত্তম হাজরা দাবি করেন বেশি দূর লেখাপড়া করেননি প্রদীপ, তিনি আদেও লিখতে জানতেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। উত্তমের কন্যা অর্থাৎ প্রদীপের ভাগ্নি জানান একটি দুর্ঘটনায় তার মামার ডান হাতে 4টি আঙুল অর্ধেক কাটা পড়ে গিয়েছিল। ওই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতেই বিজেপির দাবি করে সুইসাইড নোটটি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দাবি করলেন না তদন্ত হওয়ার প্রয়োজন, তার কারণ তার কাছে তদন্তের প্রয়োজন নেই। এটা যেহেতু তাদের মাইলেজ দিয়ে দেবে, তাই মিথ্যে ন্যারেটিভ হলেও চলবে। আমি আপনাদের শোনাবো সেই বক্তব্যটি, যেখানে তার আত্মীয়রা, প্রতিবেশীরা তারা বলছেন যে তার হাতের 4টি আঙুল নেই। এবার আপনারাই বুঝে দেখুন সে কিভাবে লিখেছে। পরপর দুটি বক্তব্য শোনাবো, শুনে দেখুন। এটা বুঝুন, একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে তার তো দায় নেই। না, ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক 4টে আঙ্গুল ছিল না। তাই উনি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে থাকতেন। আপনারা তো আপসেট। হ্যাঁ, আমরা তো খুবই আপসেট। আমরা ভাবতেও পারি না। থাকতে ভাই বউর সাথে থাকতো। ভাই বসে থাকতো। কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না? সাংসারিক কোনো ঝামেলা নেই। ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানেই, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। কিন্তু যে সুইসাইড নোটটা লিখে যে বলছেন আঙুলের আঙুল নেই, কটা আঙুল? ওর এইখান দিয়ে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এবার আঙুল কাটা, হ্যাঁ আঙুলে এমনি কাটা ছিল। ওর লেখাপড়া ও যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। আচ্ছা, লিখতে জানতো? নিশ্চয়ই জানতো, দোকান চালাতো, নিশ্চয়ই কিছু জানতো। না, সেসব দেখেছি। কি দেখেন? ওই যে বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, শুনলেন? বুঝতে পারছেন? প্রতিবেশীরা বলছে, আত্মীয়রা বলছে তিনি লিখতে পারতেন না, তিনি ক্লাস 3 পর্যন্ত পড়েছেন। তৃণমূল নেতা বলছেন না, ডান হাত নেই তো কি হয়েছে, বাঁ হাতে লিখেছে। যদি বাঁ হাত না থাকতো বলতো তো কি হয়েছে, পা দিয়ে লিখেছে। পা না থাকলে বলতো মুখ দিয়ে লিখেছে। তার কারণ তাদের দরকার ন্যারেটিভটা সেট করলে। আর যদি একটা ঘটনা ঘটে থাকে, কেউ যদি ভুল পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে দেশ জুড়ে একটা গোটা প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। বলুন না আপনারা, যে ধরুন তাহলে তো এরকম ঘটনা প্রচুর হয়েছে। এসএসসি এই যে চাকরি দুর্নীতির সময় তো অনেকেই সুইসাইড করেছেন। তাহলে এই যে সুইসাইড করা হয়েছে সেটা তো রিয়েল ঘটনায়, সেটা তো আর এরকম ফেক ঘটনা নয়। ওই রিয়েল ঘটনাগুলো ঘটেছে বলে তাহলে পশ্চিমবঙ্গে কোনো চাকরি নিয়োগ হবে না। তার কারণ মানুষ চাকরি না পেয়ে মারা যাচ্ছেন। এই জন্য পশ্চিমবঙ্গে আজ থেকে সমস্ত নিয়োগ বন্ধ করে দিতে হবে। কোথাও পশ্চিমবঙ্গে কোথাও নিয়োগ হবে না। এটা তো মানে কোন দেশ আর কোন নেতা, কোন রাজ্য? দেখুন, আমরা তো হিউম্যান বিং।
একটু বুদ্ধিশুদ্ধি আমাদের রয়েছে। একদম ইললজিক্যাল কথা বললে না বেশিক্ষণ শুনতে আপনি পারবেন না। সেই জন্যই কালকে বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আপনি টানা 1 ঘন্টা শুনতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনতে পারবেন। কেন? সেখানে অনেক হাস্যরস রয়েছে। তিনি এমন এমন কথা বলেন, শব্দ উচ্চারণ করেন, অনেক কিছু বলেন, তার মধ্যে তিনি সিরিয়াসলি বলেন, কিন্তু আমরা হাস্যরসের উপাদান খুঁজে পাই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই লাইনে যান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তেড়ে ফুড়ে আঙুল উঁচিয়ে ভুরু কুচকে একেবারে মানে অদ্ভুত অদ্ভুত কথা বলেন, যার সঙ্গে পরিষ্কারভাবে বোঝা যায় এর সঙ্গে যুক্তি তর্কের কোনো মিল নেই। শুধুমাত্রই ক্ষমতায় রয়েছেন, পুলিশ প্রশাসনের উপর ভিত্তি করে সাধারণ মানুষের স্বার্থের কথা মুখে আনছেন, অথচ নিজেদের স্বার্থ গোছানোর জন্য এই রকম গোটা পশ্চিমবঙ্গকে একটা বিভীষিকাময় পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে, যেখানে কোনো মানুষ ছেড়ে দিন, এখন মূর্তিগুলো পর্যন্ত সেফ নয়। আপনি শুনেছেন 5 বছর আগে যে কোনো জগদ্ধাত্রী মূর্তির মুন্ডু কেটে নেওয়া হয়েছে, কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে মুন্ডু কাটার পর। আপনি 5 বছর আগেও 3 বছর আগেও শুনেছেন, আজকে সেগুলো শুনছেন। এবার যদি নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায়, তাহলে বুঝতে পারছেন যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গে তারাই হয়তো ঠিক করে দেবে যে কতগুলো দুর্গাপুজো হবে, কতগুলো কালী পুজো হবে, বা আদৌ হবে কিনা তারাই ঠিক করে দেবে। তার কারণ আপনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা বলতে শুনলেন যে জেহাদি মা জগদ্ধাত্রীর মুন্ডু কেটেছেন, যে জেহাদি মা কালীর মুন্ডু কেটেছেন। মা কালী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আরাধনা হয়। যে জেহাদি মা কালীর মূর্তিতে মুন্ডু কেটেছেন তাকে গাছে ধরে পেটানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটাও দেওয়া উচিত নয়, আইন তার হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু তাও আমি বলছি, বিজেপি নেতাদের যদি বলতে পারেন, তাহলে জেহাদিদের তিনি কেন বলছেন না? তার মানে কমপ্লিটলি তিনি সেফগার্ড করছেন, তিনি কাউকে কাউকে সেফগার্ড করছেন, এবং তাদেরকে যারা এক্সপোজ করে দিতে যাচ্ছেন, যে জেহাদিদের এক্সপোজ করে দিচ্ছেন যে বিজেপি নেতারা, তাদের জন্য ওই খগেন মুর্মুর মতো পরিণতি এটা তৈরি করে দিচ্ছে। আজকে আপনারা বলুন, যদি এই রাজ্য সরকারটা অন্য কারোর হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলো এফআইআর হতে পারতো। তার কারণ একেবারে খগেন মুর্মুর স্টাইল। খগেন মুর্মুকে তো মারা হয়েছে ইচ্ছাকৃতভাবে, তৃণমূল কংগ্রেসের কি ভয়ানক ভাবে মেরেছে। এখনো তিনি সুস্থ হননি, তিনি চোখে এখনো দেখতে পাচ্ছেন না পরিষ্কারভাবে। একটা সুস্থ মানুষ, তাকে এইরকম ভয়ানক তার পরিণতি করে দেওয়ার পরেও আবারও বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন। আপনি বুঝতে পারছেন যে কত বড় আইন বিরুদ্ধ কাজ করলেন। যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর ভাইপো এবং যেহেতু তিনি একজন মাননীয় সাংসদ, তাই আমাদের এই পুলিশ প্রশাসন কিছু করবেন না। তার কারণ পুলিশ প্রশাসনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোতে ভোগ বিতরণ করা, তাই পুলিশ প্রশাসন কিছু করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে, কিন্তু পুলিশ না করুক। আজকে আমরা তো করতে পারি, আজকে যদি না করেন তাহলে সেই দিনের অপেক্ষায় ভালো হবে, যেদিন ওই বাড়ি দেখলেন না, বাড়ির মধ্যে ঢুকে গিয়ে মেরে আসছে। তাহলে সেই দিন আপনি ভাবছেন কি আজকে প্রতিবাদ করলেন না, কিন্তু সেই দিন যখন আপনি আপনার কোনো প্রবলেম হবে, তখন আপনার বক্তব্যে কেউ প্রতিবাদ করবে না। তো সেই জন্য এখানে শুধুমাত্রই আমাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। কোনো প্ররোচনায়, কোনো ফাঁদে এবিপি আনন্দের বক্তব্য, অন্য 10টা মিডিয়ার বক্তব্য শুনবেন, শুনে এরা কিন্তু নিরপেক্ষতার মোড়কে, আমি আবারও বলছি, এরা নিরপেক্ষতার মোড়কে দুই দলকেই সমানভাবে রেখে দিচ্ছে। যারা অপরাধ করছে আর যারা অপরাধের বিরোধিতা করছে, দুই দলকেই এরা একেবারে শুম্ভ নিশুম্ভ বলে কটাক্ষ করলেন আমি দেখলাম এবিপি আনন্দের সঞ্চালক। যারা অন্যায় করছেন আর যারা এই অন্যায়ের প্রতিবাদ করছেন, এই দুটো দলকে একই মাত্রায় রাখছে সংবাদ মাধ্যম নিরপেক্ষতা দেখাবে বলে। তো এই নিরপেক্ষতা থেকে সাবধান। তার কারণ এই নিরপেক্ষতা দেখিয়ে যারা অপরাধ করছেন তাদের অপরাধকে কম গুরুত্ব, তাদের অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন, আর যারা অপরাধের প্রতিবাদ করছেন তাদেরকে অসহনীয়, তারা ইনটলারেন্ট বলে প্রকাশ করার চেষ্টা করছে এই নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো। তো এখানে সচেতন হতে হবে আপনাকে। আজকে যদি এই 2026-এর নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের মতো একটা অরাজনৈতিক দল, একটা অগণতান্ত্রিক দল, এদেরকে যদি সরাতে না পারি, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এদেরকে সরাতে না পারি, তাহলে বুঝতে পারছেন যে এখন কি পরিস্থিতি হয়েছে। আর বোঝানোর কারুর তাগিদ নেই, আমার কোনো তাগিদ নেই আপনাদের বোঝানোর, আপনারও কোনো তাগিদ নেই আপনার বাকিদের বোঝানোর, শুভেন্দু অধিকারীরও কোনো তাগিদ নেই। নিজের ভালো নিজে যে বোঝে না, তাকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন পৃথিবীতে কারুর হয় না, এবং তার অস্তিত্ব এমনিতেই বিলীন হয়। আমি যদি আমার ভালো বুঝতে না শিখি, আমি যদি আমার ভালো বুঝতে না পারি, সমস্তটা জলের মতো পরিষ্কার, ক্রিস্টাল এবং ক্লিয়ার, তারপরেও যদি আমার ভালো বুঝতে না পেরে শুধুমাত্র এই কাটমানি পাওয়ার জন্য ভালোটাকে ছেড়ে দিলাম, ভবিষ্যৎটাকে অন্ধ করে ওই
কালকের দিনটা ভালো থাকার পথটা আমি নিলাম, তাহলে কালকের দিনটা আপনি ভালো থাকবেন কিন্তু বাকি দিনগুলো ভালো থাকবেন না। এটা আপনার চয়েস। আপনি সারা জীবন এবং আপনার সন্তানদের ভালো রাখার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, না আপনি ওই কাটমানি নিয়ে 2টো দিন আপনি ভালো থাকবেন বা 2টি বছর আপনি ভালো থাকবেন সেই সিদ্ধান্ত আপনি নিচ্ছেন। সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা ডিপেন্ড করছে যে আপনি কোন প্রকৃতির মানুষ, আপনি সৎ, আপনি অসৎ, তার উপর ডিপেন্ড করছে যে আপনি কাকে সমর্থন করছেন। ভারতের সংবিধানকে সমর্থন করছেন, সেই সংবিধান অনুযায়ী যারা এসআইআর করছে, যে এসআইআর বিগত দিনে বারবার হয়েছে, বিহারেও হয়েছে, অন্য সমস্ত রাজ্যে হচ্ছে, সেটাকে সমর্থন করবেন, নাকি মিথ্যে ন্যারেটিভ দিয়ে যারা সুইসাইড নোটটাকে একটা অপরীক্ষিত সুইসাইড নোটকে কে লিখেছে সেই সুইসাইড নোট তার কোনো ফরেন্সিক রিপোর্টের পরীক্ষা করে আসার আগেই যারা এটাকে নিয়ে এসআইআর এর বিরুদ্ধে মানে বিভিন্ন রকম অগণতান্ত্রিক শব্দ ইউজ করছেন, বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন, তাদের চরিত্র এবং তাদের রাজনৈতিক কৌশল বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়, যদি আপনাদের মুখে মুখোশ না থেকে থাকে। সমর্থন করলে লিখে জানাবেন, আর যদি বিপক্ষে মতামত রাখতে চান সেটাও লিখে জানাবেন। তার কারণ সুস্থ গণতান্ত্রিক আলোচনার মাধ্যমেই এই তৃণমূল নামক একটি অগণতান্ত্রিক দলকে আমাদের ক্ষমতা থেকে সরাতে হবে। এখনকার মতো এখানেই।